আচ্ছা, ক্লজ কাকে বলে? একটা সেন্টেন্সে আমরা কি করে ক্লজ খুঁজে পাবো, কিভাবেই বা ক্লজ ইউজ হয়? চলো আজকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। দেখো, ক্লজ হলো বেসিক্যালি কিছু ওয়ার্ডের কম্বিনেশন, ওকে, যেখানে কি থাকবে, সাবজেক্ট আর ভার্ব দুটোই থাকবে, দুটোই থাকতে হবে, নয়তো ক্লজ হবে না। ওকে, বেসিক্যালি সাবজেক্ট আর ভার্বের কম্বিনেশন। এখন সেই ভার্বটাকে ফাইনাইট ভার্ব হতে হবে। ফাইনাইট ভার্ব কোনটা? যেটা বেসিক্যালি টেন্স বলে, অর্থাৎ পাস্ট, প্রেজেন্ট না ফিউচার সেটা বলবে। ফাইনাইট ভার্ব দিয়েই তুমি কিন্তু ক্লজ তৈরি করতে পারবে, নন ফাইনাইট ভার্ব কিন্তু তৈরি করতে পারবে না ক্লজ। ওকে, সো বেসিক্যালি ইট ক্যান বি আ সেন্টেন্স অর আ পার্ট অফ আ সেন্টেন্স, অর্থাৎ একটা কমপ্লিট সেন্টেন্সও হতে পারে, আবার একটা সেন্টেন্সের একটা পার্টও হতে পারে। কেমন হয় চলো একটু বুঝে নেওয়ার চেষ্টা করি এক্সাম্পল দিয়ে। দেখো, আই লাইক কফি, শি স্পিক্স বেঙ্গলি, দিস ইজ আওয়ার হোম। ওকে, এখন দেখো এখানে সাবজেক্ট আছে, আবার কি আছে, ভার্বও আছে। সেম দেখো এখানে শি স্পিক্স, এখানে সাবজেক্ট আছে, এখানে ভার্ব আছে, তাই তো? আবার দেখো দিস ইজ আওয়ার হোম, সাবজেক্ট ভার্ব, অর্থাৎ সাবজেক্ট ভার্ব দিয়ে একটা কমপ্লিট সেন্টেন্স পাচ্ছি আমরা। এখন এটাকেই আমরা বলবো ক্লজ। ওকে, এখন এটা তো হয়ে গেল হচ্ছে একটা সেন্টেন্স। এবার পার্ট অফ এ সেন্টেন্স আবার কি? দেখো, when he came, if you work hard, because she was ill। এখন দেখো এগুলো কিন্তু কমপ্লিট সেন্টেন্স নয়, ওকে, বাট স্টিল এখানে দেখো সাবজেক্ট পাবে, ভার্ব পাবে, আবার দেখো সাবজেক্ট পাবে, ভার্বও পাবে, এখানেও দেখো সাবজেক্ট পাবে, ভার্ব পাবে, এগুলোও কিন্তু ক্লজ। ওকে, কারণ সাবজেক্ট ভার্ব আছে। এখন এই সাবজেক্ট ভার্ব আছে তো একে তো আমি ক্লজ বললাম, কিন্তু এই সেন্টেন্সটা কি? এটা কমপ্লিট সেন্টেন্স নয়, এটা একটা পার্ট অফ আ সেন্টেন্স, অর্থাৎ এটার সঙ্গে কিছু আমি বলতে পারি। যেমন দেখো, when he came, আমি বলতেই পারি when he came I slept, বলতে পারি তো? when he came I slept বলতে পারি। if you work hard you will succeed, because she was ill, she was not able to go to school। ওকে, তো বেসিক্যালি এখানে কিছু একটা আছে যেটা এখানে সেন্টেন্সের সঙ্গে জোড়া যাবে, এই সেন্টেন্সগুলোর সঙ্গে। তার মানেটা কি? এরা কিছুর উপর ডিপেন্ড করছে। ওকে, কিছু এখানে ছিল যেটা এখানে নেই, যেটার উপর এটা ডিপেন্ড করছে, সেই জন্য এদেরকে কি বলা হচ্ছে? ডিপেন্ডেন্ট ক্লজ। আর এরা যেহেতু সিঙ্গেল এমনি নর্মালি বসতে পারছে, তাই এদেরকে বলা হচ্ছে কি? ইনডিপেন্ডেন্ট ক্লজ। আর এদেরকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এরা ডিপেন্ড করছে তাই এদেরকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, এরা ডিপেন্ড করছে না তাই এদেরকে বলা হচ্ছে ইনডিপেন্ডেন্ট ক্লজ। এখন বেসিক ক্লজের ভেরিয়েশন এটাই। ক্লজকে বেসিক্যালি দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট। দেখো, এই হচ্ছে ক্লজের ভেরিয়েশন বেসিক, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট। ওকে, দেখো আরেকটু এক্সাম্পল দিয়ে একটু বুঝে নাও ব্যাপারটা। এতক্ষণ আমরা যেটা দেখলাম সেখানে কি দেখলাম? কিছু সেন্টেন্স রয়েছে যেটা হাফ রয়েছে, আর কিছু সেন্টেন্স রয়েছে যেটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো, আমি যদি বলি শি ইজ হ্যাপি বিকজ শি পাসড দ্য এক্সাম, এখন কি হচ্ছে? আমরা দুটো জিনিসকেই জুড়ে দিয়েছি, তাই তো? দুরকম ক্লজকেই জুড়ে দিয়েছি, ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্টকে। দেখো, আমি যদি এই পার্টটা বাদ দিই, এই পার্টটা ধরো বাদ দিলাম, শি ইজ হ্যাপি, এটা বলা যায় তো? বলা যায়। তাহলে এটাকে আমরা বলে দেবো কি? ইনডিপেন্ডেন্ট, অর্থাৎ এই কারোর উপর ডিপেন্ড করছে না, কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট। ওকে, কিন্তু ধরো আমি যদি এই পার্টটাকে বাদ দিই, ওকে, এই পার্টটাকে বাদ দিই, বিকজ শি পাসড দ্য এক্সাম, এই লাইনটাতে মনে হচ্ছে না যে কিছু একটা বাদ চলে গেল? বাদ চলে গেল তো? এখন এই বাদ চলে গেল বলেই একে আমি বলে দিচ্ছি ডিপেন্ডেন্ট ক্লজ। হয়ে যাচ্ছে? কারণ এ কিছুর উপর ডিপেন্ড করছে। হয়ে যাচ্ছে? চলো, এখন দেখো, একটা ডিপেন্ডেন্ট ক্লজ বেসিক্যালি কি দরকার? এদের একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন দরকার, অথবা একটা রিলেটিভ প্রোনাউন দরকার। এখন এগুলোই বা কি? একটা সাবঅর্ডিনেটিং কনজাংশনই বা কি, আর রিলেটিভ প্রোনাউনই বা কি? কিচ্ছু মনে রাখতে হবে না।
মনে রাখবে যে এরা বেসিক্যালি এমন জিনিস যারা দুটো ক্লজকে জয়েন করে। ওকে, এখন শুধু এইটুকু মনে রাখলে তো এদের কনসেপ্টটা ক্লিয়ার হবে না, তাই মনে রাখার জন্য এই জিনিসগুলো মনে রাখবে যে এগুলো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন আর রিলেটিভ প্রোনাউনের পার্ট। যেমন ধরো বিকজ, ওয়েন, ইফ, দো, অলদো, সিন্স, আফটার, বিফোর, দ্যাট, হোয়াট, ওয়েন, হু, হুইচ, হুম, হুজ, হোয়ার, দ্যাট, ওয়াই, ওয়াইল। এইগুলো হচ্ছে বেসিক্যালি এই দুটো সেকশনের মধ্যে পড়ে। ওকে, আর এদেরকে কি বলা হয়? সাবঅর্ডিনেটরস। যার জন্য কি হচ্ছে, যখনই এই সাবঅর্ডিনেটরস গুলোকে আমরা পাচ্ছি একটা ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে, তাই তখনই ওদেরকে বলা যাচ্ছে কি একটা সাবঅর্ডিনেট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজকেই আমরা আবার বলছি সাবঅর্ডিনেট ক্লজ, যেহেতু সাবঅর্ডিনেটর ওর মধ্যে আমরা পাচ্ছি। ওকে, দেখো আরো কিছু এক্সাম্পল আমরা একটু দেখে নিই। আই স্টেড হোম বিকজ ইট ওয়াজ রেইনিং। এখন আমরা বুঝতেই পারছি যে এই পার্টটা আমি যদি বাদ দিয়ে দিই তাহলে এটা এমনি বসবে। তো এমনি যখন বসবে, এখানে যদি সাবজেক্ট আছে, ভার্বও আছে, তাহলে আমি কি বলবো? এটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট ক্লজ। আর এটা যেহেতু ডিপেন্ড করছে, কারণ এখানে একটা সাবঅর্ডিনেটর রয়েছে, তাই একে আমি কি বলবো? একটা ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এ কমপ্লিটলি এর উপর ডিপেন্ডেন্ট। হয়ে যাচ্ছে? এইভাবে বুঝতে হবে। She was happy when she saw her result. এখন দেখো এই যে সাবঅর্ডিনেটর পেয়ে গেলাম, এখান থেকে আমি জিনিসটাকে সেপারেট করে দিলাম। ওকে, তাহলে she was happy, এখানে আমি সাবজেক্ট পেয়েছি, ভার্ব পেয়েছি, তাহলে এইটাকে আমি বলে দেবো কি? ইনডিপেন্ডেন্ট ক্লজ পুরোটাকে। আর এখানে যেহেতু একটা সাবঅর্ডিনেটর পেয়ে যাচ্ছি, তাই একে আমি কি বলবো? সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ পুরোটাকে। এখানে সাবজেক্টও আছে, এখানে ভার্বও আছে, বোঝা যাচ্ছে? আর আমি একটা সাবঅর্ডিনেটরও পেয়েছি, বোঝা যাচ্ছে? হি উইল পাস, এখন এটা আমি এমনি বলতে পারতাম, তাই তো? সাবজেক্ট আছে, ভার্ব আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে ইনডিপেন্ডেন্ট ক্লজ। এখানে আমি একটা সাবঅর্ডিনেটর পেয়ে গেছি, তাহলে আর সঙ্গে কি আছে? সাবজেক্টও আছে, ভার্বও আছে, তাহলে পুরোটা হয়ে যাবে কি? এটা হয়ে যাবে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, যেটা খুশি তুমি বলো। ঠিক আছে? আই নো দ্যাট শি ইজ অনেস্ট। এখন আই নো আমি এমনি বলতে পারতাম। এখন দেখো আই নোর মধ্যেই এখানে সাবজেক্ট আর ভার্ব আছে, আর কিছু নেই, তাই তো? তাহলে এটাও কি হয়ে যাবে? ইনডিপেন্ডেন্ট ক্লজ। আর এখানে একটা সাবঅর্ডিনেটর পেয়ে গেছি আমি, এই যে দ্যাট পেয়ে গেছি তো। এখন এটাকে আমি কি বলবো? যেহেতু এখানে সাবজেক্টও আছে, ভার্বও আছে, তাই এটাকে আমি বলে দেবো ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, এইটা ভালো করে একটু দেখবে। দেখো, দ্য বয় হু ইজ ক্রাইং ইজ মাই ব্রাদার। এখন দেখো একটু ডিফিকাল্ট হয়ে গেল না জিনিসটা? এতক্ষণ তো দুটো সেপারেট সেপারেট সেকশনে ছিল, এখন মনে হচ্ছে কিছু একটা আলাদা হয়ে গেল, কারণ একে তো আমি দ্য বয়, তো আমি এটাকে তো ক্লজ বলতে পারি না, তাই তো? এটা কি? এটা ফ্রেজ, দ্য বয়, তাই তো? নাউন ফ্রেজ। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি কি? হু আছে। এখন যখনই আমি হু দেখতে পেলাম, একটু বুদ্ধি লাগাবে, দেখো যখনই আমি দেখতে পেলাম হু আছে, তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে নিশ্চয়ই এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে, মানে ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে। তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ কি? সব সময় ইনডিপেন্ডেন্ট ক্লজের উপর ডিপেন্ডেন্ট, তাই তো? তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ যখন পেয়েছি আমি, তাহলে ইনডিপেন্ডেন্ট ক্লজও পাবো। তার মানে নিশ্চয়ই সেন্টেন্সটা দুটো পার্টে ভাগ রয়েছে। বোঝা যাচ্ছে? বোঝাতে পারছি? তাহলে আচ্ছা, ডিপেন্ডেন্ট আমি কি জানি যে ক্লজের ভেতরে সাবজেক্ট আর ভার্ব থাকতেই হবে, তাই তো? আর যদি ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, তাহলে তার মধ্যে কি থাকবে? একটা সাবঅর্ডিনেটর অবশ্যই থাকবে। তাহলে সাবঅর্ডিনেটর তো আমি পেয়ে গেছি। আচ্ছা দেখো তো, আমি এখানে যদি আমি বলি এটা ভার্ব, তাই তো? আর এটাকে যদি সাবজেক্ট হিসেবে নিই, কারণ এটা কিসের জন্য বসেছে? বেসিক্যালি তো এটা সাবজেক্টের মানে সাবজেক্টের পরিবর্তে বসেছে, তাই তো? তাহলে একে যদি আমি সাবজেক্ট নিই আর এখানে যদি পুরোটা নিয়ে নিই, হু ইজ ক্রাইং, তাই তো? এখানে বেসিক্যালি এটা কি? এটা তো সাবঅর্ডিনেটর। তাহলে আমি এখানে পুরোটা পেয়ে গেলাম কি? এটা একটা ক্লজ। কি ক্লজ? এটা ডিপেন্ডেন্ট ক্লজ। এখন ভালো করে দেখো, দ্য বয় ইজ মাই ব্রাদার, এখানে দেখো সাবজেক্ট এটা পেয়ে গেলাম, আবার দেখো এখানে ইজ পেয়ে গেছি। ভালো করে বুঝবে, ভালো করে বোঝো। এইটা তো সাবজেক্ট, তাই তো? আর এখানে কি আছে? ভার্ব, এটা তো ভার্ব। তাহলে এই পুরোটা, এই দ্য বয় আর ইজ মাই ব্রাদার, এই পুরোটাকে যদি আমি জুড়ে দিই, এটা কি হয়ে যাবে? তাহলে এটা হয়ে যাবে ইনডিপেন্ডেন্ট ক্লজ। হয়ে যাচ্ছে?
এইভাবে ক্লজ খুঁজে বার করতে হবে। ক্লজ অনেক ডিফিকাল্ট, বেসিক কনসেপ্টটা ভালো করে নাও। আমি এর আগেও বারবার আমার ভিডিওতে বলেছি যে যে কোনো ভিডিওতে বেসিক কনসেপ্টটা আগে নাও, তোমার তারপরে অ্যাডভান্স লেভেলে এমনিই ক্লিয়ার হয়ে যাবে। বেসিক কনসেপ্ট খুব ভালো করে নাও। ওকে, দিস মিনস আ সেন্টেন্স মে হ্যাভ মোর দ্যান ওয়ান ক্লজ। ডেফিনেটলি আমরা তাই দেখলাম। মোর দ্যান ওয়ান ক্লজ মানে কি? তার মানে আমি তো একটা জায়গায় ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পেয়েই যাচ্ছি, তাহলে একটার বেশি ক্লজ থাকতেই পারে। ওকে, এখন দেখো এই কোয়েশ্চেনটা যখন আমি প্রথমবার ক্লজ পড়েছিলাম তখন আমার মাথায় এসেছিল। আশা করছি তোমাদের মাথাতেও এরকম কোয়েশ্চেন আসতে পারে, তাই আমি এই কোয়েশ্চেনটা অ্যাড করেছি। ডাজ এ ক্লজ নিড অ্যান অবজেক্ট? একটা ক্লজের কি অবজেক্ট দরকার? দরকার কি? এই কোয়েশ্চেনের অ্যান্সার পাওয়ার জন্য আমরা একটু এক্সাম্পলে যাব। দেখো এখানে তিন রকম ভাবে আমি তোমাদের জন্য এক্সাম্পল সেট করেছি। একটাতে সাবজেক্ট আর ভার্ব আছে, একটাতে সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট আছে। ওকে, আরেকটাতে কি আছে? সাবজেক্ট ভার্ব আর ফ্রেজ। ওকে, দেখো she sleeps, he laughed, they arrived, the baby cried। দেখো সবকটাতে সাবজেক্ট ভার্ব সাবজেক্ট ভার্ব সাবজেক্ট ভার্ব অ্যান্ড সাবজেক্ট ভার্ব। ওকে, আচ্ছা, she reads a book। এখন she reads what? a book, তাহলে এটা অবজেক্ট। he plays what? a ফুটবল, তাই তো, তাহলে এটা একটা অবজেক্ট। they watched what? a মুভি, এটা একটা অবজেক্ট। এবার দেখো she stood near the door। এখন এই নিয়ার দ্য ডোরটা কি? এটা তো অবজেক্ট নয়। অবজেক্ট কখন হবে? যখন আমি হোয়াট বা হুম দিয়ে কোয়েশ্চেন করে আমি পাবো সাবজেক্টের থেকে অবজেক্টের ভার্বের থেকে রেজাল্ট, তাই তো। তাহলে ভার্বের থেকে আমি হোয়াট বা হুম দিয়ে কিছু অ্যান্সার পাচ্ছি না, তাহলে এটা কি হয়ে যাবে? ফ্রেজ। আচ্ছা দেখো দে স্পোক ইন আ লাউড ভয়েস। এখন দেখো ইন আ লাউড ভয়েস, এটা কি? এটাও একটা ফ্রেজ। এখানে সাবজেক্ট, এখানে ভার্ব, এখানে ফ্রেজ। হি রিডস বুকস, হি রিডস হোয়াট? বুকস, তাহলে এটা একটা অবজেক্ট। এই বুকসটা কি? অবজেক্ট। ইন দ্য মর্নিং, তাহলে এটা কি হয়ে গেল? ফ্রেজ। তাহলে এখানে অবজেক্টও পেলাম, ফ্রেজও পেলাম, তাই তো। তাহলে তিন রকম ভাবে এক্সাম্পল বুঝতে পেরেছো? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব ফ্রেজ। ইনফ্যাক্ট সাবজেক্ট ভার্ব অবজেক্ট আর ফ্রেজ দুটোই একসঙ্গেও আমরা পেয়ে গেছি, তাই তো। আচ্ছা এখানে কোনটা ক্লজ? কোনটাকে ক্লজ বলা যায় বলো তো? তিন রকম ভাবে রয়েছে, এটা কোনটা ক্লজ? এইটা ক্লজ বলবো নাকি এটা ক্লজ নাকি এটা ক্লজ? কোনটা ক্লজ? আমরা কি জানি ক্লজে কি হয়? সাবজেক্ট ভার্ব দুটোই থাকবে। এখানে তো দুটোই আছে, সব জায়গাতেই দুটো করে আছে, তাহলে এগুলো সব কটা ক্লজ। তার মানে কি দাঁড়াচ্ছে? তাহলে এখানে তো অবজেক্ট নেই, আছে কি? নেই তো, তাহলে এটাও তো ক্লজ। তার মানে একটা সেন্টেন্সে আমি যদি ক্লজ তৈরি করতে যাই আমার অবজেক্টের দরকার নেই বা ফ্রেজেরও দরকার নেই। অবজেক্ট বা ফ্রেজ ছাড়াও ক্লজ তৈরি করা যায়। ওকে, সো বেসিক্যালি একটা ক্লজের কোনো অবজেক্টের দরকার নেই। বেসিক্যালি ক্লজের কি দরকার? একটা সাবজেক্ট আর একটা ভার্ব দরকার, তার সঙ্গে কি দরকার? একটা কমপ্লিট মিনিং, যেটাকে আমরা বলে দেবো কি? ক্লজ। বোঝা যাচ্ছে? বেসিক্যালি এই যে ভার্বটা কিরকম ইউজ হয়েছে তার ওপরে ডিপেন্ড করছে যে একটা সেন্টেন্সে তোমার অবজেক্ট লাগবে কি লাগবে না। ভার্বটা যেরকম টাইপের ইউজ হবে সেই অনুপাতে অবজেক্ট বসবে। যদি ভার্বের অবজেক্টের দরকার না হয় তাহলে অবজেক্ট বসবে না। বোঝা যাচ্ছে? আচ্ছা এই গেল ক্লজের বেসিক কনসেপ্ট। ওকে, বেসিকটা খুব ভালোভাবে নেবে, কারণ বেসিক থেকেই কিন্তু তোমার অ্যাডভান্সের আইডিয়াটা ক্লিয়ার হবে। বেসিক খুব ভালো করে বুঝবে। এখন দেখো ক্লজের কিছু ভেরিয়েশনস রয়েছে, কিছু টাইপস রয়েছে, সেটা আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। একটা ক্লজকে বেসিক্যালি তিনটে ভাগে ভাগ করা হচ্ছে। ওকে, একটা হচ্ছে মেইন ক্লজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। ওকে, এখন এই সাবঅর্ডিনেট ক্লজকেই আমরা বলছি ডিপেন্ডেন্ট ক্লজ, যেটা আমরা অলরেডি পড়েছি। মেইন ক্লজকেই বলা হচ্ছে ইনডিপেন্ডেন্ট ক্লজ, আমরা অলরেডি পড়েছি। এখন এই সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজকে আবার তিনটে ভাগে ভাগ করা হচ্ছে। ওকে, কি কি? একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন এই অ্যাডজেক্টিভ ক্লজকে আবার রিলেটিভ ক্লজও বলে।
আর এই অ্যাডজেক্টিভ ক্লজকেই আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে। কি কি? একটা হচ্ছে রেস্ট্রিকটিভ বা ডিফাইনিং, আর একটা হচ্ছে নন রেস্ট্রিকটিভ বা নন ডিফাইনিং। ওকে, তো এই গেল হচ্ছে বেসিক ক্লজের কনসেপ্ট। এই যে তুমি ক্লজের টাইপগুলো দেখলে, এখন এই টাইপগুলো অত্যন্তই ডিফিকাল্ট। আমরা প্রতিটা ক্লজ ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাসে পড়বো। আজকে যতটুকু তোমার পড়ানো হয়েছে ভিডিওটা ভালো করে দেখো, এর মধ্যে থেকে তো আমার মনে হয় না তোমার ক্লজের আর কোনো ডিফারেন্ট আইডিয়া দরকার এখানে যা যা পড়ানো হয়েছে, কারণ কনসেপ্ট যখন আমরা পেয়ে যাব তখন আমরা ভেরিয়েশনে যাওয়ার সময় বুঝতে পারবো যে কতটা হেল্পফুল হয়েছে। ওকে, আজকে এত দূরই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।